আসসালামু আলাইকুম। আমি নাহার একাডেমি থেকে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান ক্লাসে ওয়েলকাম করছি। মূলত আমি নবম শ্রেণীতে যারা এবার নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য পড়াচ্ছি। যারা দশম শ্রেণীতে শুরু থেকে পড়তে চান তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমরা আজ আলোচনা করবো এর আগের দিনের ক্লাসের পরের অংশ থেকে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা। এটা কেন পড়তে হবে, এটা এই কারণে পড়তে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই পার্টটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চলেন দেখি 1 নম্বর পয়েন্টে কি বলেছে। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। এই লাইন থেকে আমরা কি শিখলাম? এই লাইন থেকে আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছে যে আমরা যদি লেনদেনটা সঠিকভাবে হিসাবের বইতে না লিখি, তাহলে আমরা দিন শেষে যে আমাদের আর্থিক ফলাফলটাও জানতে পারবো না, আমাদের ব্যবসার কি অবস্থা সেটাও জানতে পারবো না। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। এটা এমসিকিউতে আসে 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 যেটা হচ্ছে কি হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য। এটা খুব ভালো করে বইয়ের মধ্যে দাগে রাখবেন, মাথায় সেট করে রাখবেন, এটা আসে। এরপরে আসতেছে কি অন্যতম উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য অন্যতম উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আছে। অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করা। আগে তোমাকে জিনিসটা লিখতে হবে, এইভাবে আপনি মনে রাখতে পারেন যে আগে তোমাকে জিনিসটা লিখতে হবে, তারপরেই আমি এটার ফলাফল, অবস্থান যা যা আছে বাকি সব নির্ণয় করতে পারবো। এভাবে মনে রাখতে পারেন। প্রথম উদ্দেশ্য কি? সঠিকভাবে লিপিবদ্ধ করা। দ্বিতীয় বা অন্যতম অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানে কি? আর্থিক ফলাফল, অবস্থা নিরূপণ করা। এটা করলে আমরা কি জানতে পারবো? ব্যবসা লাভ ক্ষতি জানতে পারবো, দায় জানতে পারবো, ব্যয় হচ্ছে না আয় হচ্ছে, কত টাকা আমরা ব্রেক ইভেন পয়েন্ট, সময় বিন্দু, আয় ব্যয় বিন্দু, এই ব্যাপারগুলো জানতে পারবো। এরপরে কি বলছে 3 নম্বর পয়েন্টে, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানার সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। আপনি এটা আমি পরে আপনাদেরকে আরো বলবো ডিটেলসে। মানে আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে হিসাব বিজ্ঞান করার, যে আমার প্রতিষ্ঠানের সম্পদ কত আছে, দায় কত আছে, মালিকানার সত্ত্ব কত আছে, এটা নির্ণয় করা। এরপরে আসেন ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। আমরা দুইভাবে আমাদেরকে আয় বাড়াতে পারি। দুইভাবে আমাদের আয় বাড়াতে পারি। একটা হচ্ছে বিক্রয়, যদি আমি বেশি বিক্রি করি, যদি বেশি পরিমাণে বিক্রি করি তাহলে আমার আয় বাড়বে। আরেকটা হচ্ছে বিক্রি যদি আমার বেশি না হয়, ব্যয় কমিয়েও আয় বাড়ানো সম্ভব। আপনার আগে যেখানে 10 টাকা খরচ হইতো, আপনি এখানে যদি 8 টাকা খরচ করেন, যদি সম্ভব হয় হিসাব নিকাশ করে, কৃপণতা করে না, কঞ্জুসি করে না। হ্যাঁ, কঞ্জুসি করে আসলে ব্যবসা হয় না। মন যাদের বড় তারাই ব্যবসা করতে পারে। কঞ্জুস মানুষ ব্যবসা করলেও আসলে খুব বেশি উপকৃত মানুষ হয় না। আচ্ছা, আপনি যদি 8 টাকায় করতে পারেন তাহলে আপনার কি সম্ভব? 2 টাকা সেভ করা সম্ভব। আপনার 2 টাকা আয় বেশি হয়ে গেল। এটাই বলছে এখানে। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার ব্যয়গুলো যদি আপনি সঠিকভাবে লিখেন, তখনই তো আপনার বুঝতে পারবেন কোন ব্যয়টা আমার অবশ্যই করা উচিত, কোন ব্যয়টা আমার অবশ্যই বাদ দেওয়া উচিত, কোনটা থাকলে ওকে ওকে, না থাকলেও ওকে ওকে। এইগুলো আপনি যখন লিখবেন সঠিকভাবে, তখনই তো আপনি বুঝতে পারবেন। এখন আপনারা বলতে পারেন আমাকে, মিস এখন তো আর খাতার মধ্যে লিখে না, এখন তো সবকিছুর জন্য কম্পিউটার চলে আসছে, এআই চলে আসছে, আরো অনেক অনেক এক্সেল হাবিজাবি আরো যা যা আছে সব চলে আসছে। হ্যাঁ, এগুলো তো আপনাকে বেসিকটা তো শিখেন, তারপরে আপনি অবশ্যই আপনার ব্যবসায় এগুলো ইনপুট করতেই পারবেন। একটা প্রবলেম গুলো তো শিখতে হবে। তো বলছি না ওগুলো শেখা যাবে না, না খাতায় লিখেই আপনাকে করতে হবে এমন কিন্তু না। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরে কি ব্যয় নিয়ে, এটা আপনি একটু পড়েন যে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। এই লাইনটা এমসিকিউর জন্য আছে। 5 নম্বর পয়েন্টে বলেছে যে আমি যদি আপনার ব্যবসা প্রতারণা, জালিয়াতি এগুলো রোধ করতে চাই, তাহলে আমাকে সঠিকভাবে হিসাব করতে হবে। নয়তো আপনি বুঝবেন না আপনার অ্যাকাউন্টস যে অফিসার আছে আছে সে হচ্ছে সঠিকভাবে হিসাব লিখছে নাকি না, জালিয়াতি হচ্ছে নাকি না, না লিখলে তো জানা সম্ভব না। এরপরে কি বলেছে, আর্থিক তথ্যাবলী সঠিক পক্ষকে জানানো এবং ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ। মানে আপনি টাকার হিসাব যখন ঠিক মতো থাকবে, তখন আপনি সিদ্ধান্ত কিন্তু সহজে নিতে পারবেন যে আপনার কি 2 কোটি টাকা এখন ইনভেস্ট করা পসিবল, নাকি আপনাকে 10 লাখ টাকার মধ্যে কাজ শেষ করতে হবে। এটা আপনি, তথ্য আপনার কাছে থাকবে, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী বিশ্লেষণ করা। এটা নিয়ে আমি খুব এখন বলছি না, কারণ এটা নিয়ে আমরা 10-এর মধ্যে অনেক আলোচনা করব, তখন বুঝতেই হবে। আপনাদের একটা নাম্বারে আসবে, 20 মার্কস থাকবে, অনেক কিছু। তো এটা আমি তখন আপনাদের বলবো। তুলনামূলক বিশ্লেষণ মানে একটু বলে রাখি, ধরেন 2024-এর সাথে 2025-এর আপনি তুলনা করতে পারবেন। তুলনা করে আপনি বুঝতে পারবেন যে আমার হচ্ছে কোন বছরে লাভ বেশি হয়েছে, কোন বছরে আমার ক্ষতি হয়েছে। এটা সহজ, একেবারে সহজ ভাষায় আমি বললাম। এটা জানতে পারবেন 2 বছরের মধ্যে। এরপরে নাম্বার 8-এ কি বলেছে, বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, সোসাইটি, এগুলাতে আপনি কি অর্থের আগমন নির্গমন আপনি জানতে পারবেন। অমুনাফাভোগী মানে এমন না যে তার অর্থের প্রয়োজন হয় না। হ্যাঁ, অনেকে মনে করেন অমুনাফাভোগী মানে এটার অর্থের প্রয়োজন হয় না। অর্থে তো সব জায়গায় লাগে, মুনাফা হইলেও লাগে, অমুনাফা হইলেও লাগে, সেবামূলক হলেও লাগে, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান।
এটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, অর্থ আগমন জানবো। আমার প্রতিষ্ঠানে যে টাকা আসছে এটাকে বলে অর্থের আগমন, প্রতিষ্ঠান থেকে যে টাকা চলে গেছে এটাকে বলে বহির্গমন বা নির্গমন, যাই বলেন। হ্যাঁ, প্রতিষ্ঠানে আসলে আগমন বা আন্তঃপ্রবাহ, প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে নির্গমন বা বহির্গমন বা বহিঃপ্রবাহ, এই জিনিসগুলো বুঝতে হবে। ওকে, এরপরে কি আমার কত টাকা কর দিতে হবে, ভ্যাট দিতে হবে কি হবে না, সেগুলো আমরা জানতে পারবো আমার হিসাব যদি সঠিক মতো থাকে। এই হচ্ছে কথা। এখন এখান থেকে আপনার খুব গুরুত্বের সাথে 1 নাম্বার পয়েন্টটা, 2 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে পড়তে হবে, 3 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে পড়তে হবে। যেহেতু 9-এ মাত্র না, একটু ভালো করেই তো পড়েন, সমস্যা তো নেই। হ্যাঁ, এরপরে আসেন হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। মোস্ট 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, সবকিছুর জন্য অনেক ইম্পর্টেন্ট। চলেন দেখি। সভ্যতার প্রথমে মানুষ কিভাবে হিসাব রাখতো সেটা এখানে বলছে, যে গাছের গায়ে হিসাব রাখতো, গুহার মধ্যে পাথরের চিহ্ন দিয়ে হিসাব রাখতো, গুহার মধ্যে বা পাথরে পাথরে এঁকে এঁকে হিসাব রাখতো। এটা আমরা অনেক ছোটবেলা থেকে শিখতেছি সমাজ বই। আচ্ছা যাই হোক, এছাড়া তখন মানুষ কি করতো, সমাজ পদ্ধতি যখন বসবাস করা শুরু করলো তখন তারা কৃষি কাজ করলো। তখন হিসাব রাখার পদ্ধতি কি হয়েছে, ঘরে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখতো। হিসাব একেবারে রাখতে হবে, তাছাড়া তো হবে না। আস্তে আস্তে যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেলো, বিনিময় প্রথা যখন চালু হলো, বিনিময় প্রথা কি এটা আমরা ব্যবসা উদ্যোগে শিখবো, আমরা ফাইন্যান্সে শিখবো, অ্যাকাউন্টিং এ খুব বেশি আলোচনা নেই, তাই আমি এখন আলোচনা করতেও চাচ্ছি না। তখন মাত্র এরপরে মুদ্রা প্রচলন শুরু করলো। ওকে, এতটুকু যদি আমি বলি, এখান থেকে মনে রাখার বিষয় কি, প্রথমে প্রথমে সভ্যতার সূচনায় মানুষ কিভাবে হিসাব রাখতো, এমসিকিউ আপনার লিখতে হবে গাছের গায়ে, গুহায় পাথরের চিহ্ন দিয়ে। এরপর পরবর্তীতে মানুষ কিসে দিয়ে হিসাব রাখছে, পরবর্তীতে কিছু পরে যে ঘরে দাগ কেটে আর রশিতে গিট দিয়ে, এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। এরপরে কি, এরপরে 1494, অনেকে এটা আমি জানি না কেন এটাকে 1994 বলেন, আই ডোন্ট নো ওয়াই। 1494, হ্যাঁ 1494 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি যার নাম লুকা প্যাসিওলি, সে কি করছেন, সে ছিলেন ইতালীয় গণিতবিদ, সে ছিলেন গণিতবিদ, তার জন্মস্থান ইতালিতে। তিনি একটা বই লিখছেন। আচ্ছা, ওই বইয়ের তৃতীয় অধ্যায়, এখানে নাই ওইটা, ওই বইয়ের তৃতীয় খণ্ডে আর কি সে দুতরফা দাখিলা পদ্ধতি নামে আলোচনা করছে। ওইটা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর বই না, হিসাব বিজ্ঞানের বই না, ওটা গণিতের বই ছিল। ওইটা একটা গণিতের বই ছিল, ওই গণিত বইয়ের একটা খণ্ডে হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করছিল, মানে দুতরফা দাখিলা পদ্ধতিতে আলোচনা করছিল। সহজ কথা বলতে গেলে তাহলে বোঝা যায় হিসাব বিজ্ঞান হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্স এর একটা পার্ট। ওরকম না পুরোপুরি আপনাকে সূত্র দিয়ে cos theta টাইপ এভাবে না, এটার একটা পার্ট হচ্ছে হিসাব বিজ্ঞান, দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি। অনেকে এটা আবার আসে এমসিকিউতে যে দুতরফা দাখিলা পদ্ধতি ইংরেজি কি ডাবল এন্ট্রি। আচ্ছা, কোন বই লিখছিল, বইটার নাম আপনারা অবশ্যই মুখস্থ করবেন, এই যে সুম্মা ডি অ্যারথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিয়েট প্রফেশনালিটা। সুম্মা ডি অ্যারথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা। কি বলছি আরেকবার শোনেন, সুম্মা ডি অ্যারথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা। এটা এমসিকিউতে আসে, অনেক সময় বানানগুলো একটু চেঞ্জ চেঞ্জ করে দেয়, তো বানানটা খেয়াল রাখবেন। নামের একটি গ্রন্থ লিখেন, একটি গ্রন্থ বলতে নামের একটি গণিত গ্রন্থটা। হ্যাঁ, যেহেতু উনি গণিত ছিলেন, গণিত হতে লোকসা, তাই না, লিখে ওখানে তৃতীয় খণ্ড এখানে নাই, পরবর্তীতে ইন্টারভিউতেই পাবেন। ওই খণ্ডে হচ্ছে কি করে, ওখানে দুদফা দাখিলা পদ্ধতি নামে একটা চ্যাপ্টার থাকে, ওইখান থেকে মূলত আমাদের হিসাব বিজ্ঞানের জন্ম। আচ্ছা, সুম্মাডি অ্যারথমেটিক, এই লোক কিন্তু মানে সরি লুকা প্যাসিওলি, উনি কিন্তু হচ্ছে এত সালে জন্মগ্রহণ করেনি, বইটা উনি এত সালে লিখছেন 1494। খুব ভালো করে পড়বেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আপনি রিডিং পড়লেই বুঝতে পারবেন। আপনার আজকের পড়া কি থাকবে, আপনার পড়া থাকবে আপনার হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা সুন্দর মতো পড়বেন। এবার হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ খুব খুব ভালো করে পড়বেন, ঠিক আছে। ওকে ক্লাস, আপনার ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট দিন আমরা পড়বো হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, ঠিক আছে। আল্লাহ।